প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা ও চট্টগ্রামের ৩ প্রার্থীর রিট, ইসির সীমানাতেই কুমিল্লা ২-এর নির্বাচন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ জামায়াত আমিরের, পলিসি সামিটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। জঙ্গল সলিমপুরে অস্ত্রধারীদের অভয়ারণ্য, সংঘর্ষে প্রায়ই ঘটছে প্রাণহানি, নির্বাচন ঘনিয়ে এলেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুটের ২৭টি অস্ত্র। পেছালো জুলে চানখারপুলে আনাস সহ ৬ হত্যা মামলার রায়, নতুন তারিখ ২৬ জানুয়ারি। ৮ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার সহ ৪ জনই পলাতক। চলমান উত্তেজনার মাঝেই গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি ডেনমার্কের, বাধা দিলে এই সম্পূরক শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। স্বাগত এখন ঢাকায়, পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রার্থিতা বাতিল হওয়া বিএনপির একাধিক প্রার্থী হাইকোর্টে রিট করেছেন, যা শুনানির জন্য আজকের কার্যতালিকায় রয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন মোট কতজন প্রার্থী রিট করেছেন আর শুনানি শেষে কখন নাগাদ আদালতের সিদ্ধান্ত আসতে পারে? উজ্জ্বল, বিএনপির ৩ জন প্রার্থী তারা রিট করেছেন হাইকোর্টে। এর মধ্যে একজন তার নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছে দ্বৈত নাগরিকত্বের কারণে, আর ২ জন প্রার্থী বাতিল হয়েছে। এর মধ্যে ফটিকছড়ির চট্টগ্রাম ২-এর ফটিকছড়ির আলমগীর, তিনি বিএনপি প্রার্থী, তার মনোনয়ন বাতিল করেছে ঋণখেলাপির দায়ে। একই সঙ্গে কুমিল্লার ৪ আসনের আলোচিত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, তার যে মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে তারা রিট করেছেন। সেই রিটের শুনানির জন্য কার্যতালিকায় ছিল, তবে কিছুক্ষণ আগে এটি শুনানি হয়েছে এবং এই মঞ্জুরুল আহসান মুন্সির যে রিট, তার প্রার্থিতা ফিরে পেতে সেই রিটের শুনানি হবে আগামীকাল, অর্থাৎ বুধবার এটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে। এই আসনের হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে ঋণখেলাপির যে অভিযোগ এনেছেন এবং তার ব্যাংকের যে ঋণ রয়েছে সেই কাগজপত্রগুলো তিনি নির্বাচন কমিশনে দায়ের করেছিলেন এবং তার প্রার্থিতা বাতিল আপিল করেছিল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদন আমলে নিয়ে নির্বাচন কমিশন এই মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেয়, তার বিরুদ্ধেই তিনি হাইকোর্টে এসেছিলেন। এছাড়া কুমিল্লার ১ এবং ২ আসন নিয়ে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছিল, কুমিল্লা ১ আসন যে সীমানা নির্ধারণ করা হয়েছিল দাউদকান্দি এবং মেঘনা নিয়ে, সেটি বহাল থাকলো এবং ২ আসন ছিল হোমনা এবং তিতাস। এই ২টি আসনের এই সীমানা যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সীমানা নির্ধারণ করে, সেটি নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করার পর হাইকোর্টে স্থগিত করেছিল। হাইকোর্টে সেই আদেশ স্থগিত করে দিয়েছে, আপিল বিভাগ বলে দিয়েছে যে নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানায় এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা ১ এবং কুমিল্লা ২ আসনের পূর্ব নির্ধারিত সীমানাই হবে। এই হচ্ছে হাইকোর্টের আজকের যে যারা প্রার্থীতা ফিরে পাচ্ছেন তাদের রিট শুনানি সহ সার্বিক পরিস্থিতি। উজ্জ্বল। হাইকোর্ট থেকে জাহিদ হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের সবশেষ খবরাখবর জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা এবং সেগুনবাগিচা থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। শুরুতেই যাচ্ছে আগারগাঁও। স্বর্ণা, জানাবেন সকাল থেকে এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে কতজন এসেছেন আর হেভিয়েট কোনো প্রার্থী রয়েছেন কিনা? উজ্জ্বল, ২৫৬৮ জন প্রার্থী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই বাছাই এবং আপিল সবকিছুর পর কিন্তু এখন পর্যন্ত ২৬৪০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আমরা যেহেতু বর্তমানে অবস্থান করছি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে কিন্তু শুধুমাত্র ঢাকা ১৩ এবং ঢাকা ১৫ এই ২টি আসনের যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে ইচ্ছুক তারাই কিন্তু আজ এই আসনটিতে এখানে আসবেন। এবং সেক্ষেত্রে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, জোটগত কারণ কিংবা দলীয় সিদ্ধান্ত অথবা স্বতন্ত্র যে সকল প্রার্থীরা রয়েছেন যারা শেষ মুহূর্তে
মনোনয়নপত্র তাদের ফিরিয়ে নিতে চান সেই সুযোগটি কিন্তু আজ বিকেলে শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থীকে দেখিনি, হেভিওয়েট কিংবা স্বতন্ত্র এই দুটি আসনের কোনো প্রার্থীকে কিন্তু আমরা এখন পর্যন্ত প্রার্থিতা ফিরিয়ে নিতে আসতে দেখিনি নির্বাচন কমিশন। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, আজ বিকেলের নির্বাচন পর্যবেক্ষকদের সুইডিশ একটি দলের কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক করার কথা রয়েছে। এবং তার পাশাপাশি বিকেলে পোস্টাল ব্যালটে যে 5,600 ব্যালট দেশে ফিরে এসেছে এই ধরনের জটিলতা এবং তার পাশাপাশি পোস্টাল ব্যালট সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে সকল রাজনৈতিক দলকে ব্রিফ করার জন্য কিন্তু নির্বাচন কমিশনে একটি ব্রিফিং রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বৈঠকেও বসছেন সকল রাজনৈতিক দলের নেতারা এবং প্রতিনিধিরা। উজ্জ্বল, আমরা এখনো অপেক্ষা করছি আসলে প্রার্থীদের জন্য। শেষ পর্যন্ত আসলে দেখা যাক কতজন প্রার্থিতা তাদের প্রত্যাহার করেন এই দুটি আসন থেকে। প্রার্থিতা প্রত্যাহারের আরও খবর জানাতে নাজমুস সাকিব যুক্ত রয়েছেন সেগুনবাগিচা থেকে। সাকিব, সেগুনবাগিচা কার্যালয়ের প্রত্যাহারের আর কি খবর রয়েছে? উজ্জ্বল, সকাল থেকে আমরা জানাচ্ছি মূলত সেগুনবাগিচা কার্যালয় যেহেতু সব মিলে ঢাকা মহানগরের 13টি আসন রয়েছে এবং এই 13টি আসনে আমরা দেখেছি যে এখন পর্যন্ত আসলে বৈধ যে প্রার্থী রয়েছেন 157 জন, তার মধ্যে একজন আসলে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা গতকালই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি হচ্ছেন গণসংহতি আন্দোলনের বিলকিস নাসরিন তার নাম। এবং তিনি যেটা জানাচ্ছেন যে মূলত পারিবারিক ব্যস্ততার কারণে আসলে তিনি প্রত্যাহার করছেন। একটু দেখাতে চাই যে এখানে আসলে যারাই আসলে আসছেন, যদিও আমরা সকাল থেকে আসলে কাউকেই দেখতে পাচ্ছি না যে তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য এখনো পর্যন্ত কোনো প্রার্থী তারা কিন্তু আসেনি। তবে যতটুকু জানা যাচ্ছে যে যেহেতু প্রায় 157 জন আসলে প্রার্থী যেহেতু মনোনয়ন বৈধ হয়েছে এবং একটা বড় অংশ ঢাকার প্রায় 13টি আসন যেহেতু এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা এসে প্রত্যাহার করবেন, সেক্ষেত্রে বলাই যায় যে যেহেতু আজকে বিকেল 5টা পর্যন্ত আসলে সময় নির্ধারণ করা হয়েছে এবং আজকেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আমরা আসলে এখানে রিটার্নিং অফিসার কিংবা তথ্য প্রদানকারী কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে বিষয়টি বলছেন যে তারা আসলে বিকেল পর্যন্ত 5টা পর্যন্ত অপেক্ষা করবেন এবং এর মধ্যে যারা স্বতন্ত্র কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেসবের প্রার্থীরা যদি তাদের কাছে প্রত্যাহার পত্রের আবেদন করেন সেক্ষেত্রে সেসব বিষয় তারা আসলে গ্রহণ করবেন। তবে একটু জানিয়ে রাখতে চাই যে সর্বমোট প্রায় 253 জন প্রার্থী কিন্তু এখানে আসলে মনোনয়নের যে পত্র সেটি তারা গ্রহণ করেছিলেন এর আগে এবং তারপরে সেটা যাচাই বাছাই, আপিল কিংবা অন্যান্য যে প্রক্রিয়াগুলো ছিল সব প্রক্রিয়াগুলো কিন্তু শেষে আমরা 157 জনের তালিকাটাই কিন্তু পেয়েছি। যদিও আমরা দেখছি যে বিভিন্ন আসলে প্রার্থী যারা আছেন বিগত নির্বাচনগুলোতে তারা আসলে শেষ সময়ে এসে আসলে তারা কিন্তু যে প্রত্যাহারের আবেদন সেটা আসলে করেন। ফলে বলাই যায় যেহেতু এখন প্রায় 12টা বেজে গিয়েছে এবং 12টার পর অর্থাৎ 12টা থেকে 5টা সব মিলে হয়তো 6 থেকে 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে হয়তো কেউ প্রত্যাহারের জন্য আসতে পারেন এবং সবশেষ আসলে কতজন প্রত্যাহার করলেন কিংবা বৈধ হিসেবে কতজন আছেন সেটা আসলে সন্ধ্যা 6টা নাগাদ একটি ব্রিফিং হবে। সেই ব্রিফিং আসলে জানা যাবে যে এই 13টি আসনে কতজন আসলে বৈধ হিসেবে থাকছেন। এই ছিল সেগুনবাগিচার কার্যালয় থেকে সবশেষ। উজ্জ্বল, প্রার্থীদের প্রত্যাহারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার গঠন করতে সম্পূর্ণ প্রস্তুত জামায়াত, ক্ষমতায় গেলে সবাইকে নিয়েই কাজ করা হবে। সকালে রাজধানীতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে পলিসি সামিটে দলটির নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান জানান, নতুন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কারিগর হতে দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়তে চায় জামাত। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। বিভাজন নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াতের আমির। বলেন, বর্তমানে জামায়াতের মোট সদস্যের 43% নারী, যা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক অনন্য উদাহরণ। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country.
priority of Jamaat Islami and our commitment is that we'll make a corruption-free society and corruption-free government. We have a long-term policy to eradicate poverty in the society. পলিসি সামিটের আরও খবর জানাতে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন এই সামিটে এখন পর্যন্ত কি কি বক্তব্য উঠে এলো আর উল্লেখযোগ্য কারা অংশ নিয়েছেন? উজ্জ্বল, প্রথমে একটু জানিয়ে রাখতে চাই, মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জয়লাভ করলে কি কি পরিকল্পনা মূলত তাদের রয়েছে, কোন কোন উপায়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, কি কি বিষয় থাকবে, কেমনভাবে মানুষের অধিকার আদায় করা হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আন্তর্জাতিক এবং দেশীয় গুণীজনদের জানাতে মূলত আজকের এই পলিসি সামিটের আয়োজন করেছে জামায়াত, যেখানে জামায়াত আসলে জয়লাভ করলে তাদের সরকার কিভাবে গঠন করা হবে, মন্ত্রী পরিষদে কারা থাকবেন, কিভাবে আসলে মানুষের অধিকার তারা ফিরিয়ে দিবেন, যে অধিকারের কথা বলা হচ্ছে বিশেষ করে সমতার যে বিষয়গুলো সেগুলো তারা উল্লেখ করছেন। সেই সঙ্গে জামায়াতের আজকের এই অনুষ্ঠানের সবথেকে বড় প্রশ্ন যেটি ছিল যে বিদেশিদের সাথে ব্যবসার যে প্রসার, সেটি মূলত জামায়াত কী করবে, সেই প্রশ্নে কিন্তু জামায়াতে ইসলামের আমির সহ শীর্ষ নেতা যারা রয়েছেন তারা বলেছেন যে জামায়াত ক্ষমতায় এলে বিদেশিদের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটি আরও দৃঢ়ভাবে গড়ে তুলবেন এবং ব্যবসার যে প্রসার সেটি আরও তারা বৃদ্ধি করবেন। সেই সঙ্গে যদি বলতে চাই যে আগামীর বাংলাদেশে মন্ত্রিত্ব অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে তারা সারা বাংলাদেশ থেকে যে এমপিরা জয়লাভ করে আসবে সেই এমপিদের মধ্য থেকে মূলত মন্ত্রী পরিষদ গঠন করার চেষ্টা করবে। শুধুমাত্র জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নয়, সকল দলমত নির্বিশেষে যারা মূলত জয়লাভ করে আসবে তাদেরকে নিয়ে মূলত মন্ত্রী পরিষদ গঠন করবে এমন প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। সেই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়নে কাজ করবে জামায়াত, এমন বার্তাও কিন্তু এই পলিসি সামিট থেকে দেওয়া হয়েছে। আর সবচেয়ে যদি বলতে চাই যে যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, সেই স্পিরিটকে তারা ধরে রাখতে চায় এবং সেই স্পিরিটকে কাজে লাগিয়ে তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশের আধুনিকায়নের যে চেষ্টা, নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার তাগিদে তরুণদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বড় ভূমিকা রাখতে চায় জামায়াতে ইসলামী। উজ্জ্বল, এই ছিল আসলে পলিসি সামিট থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জামায়াতে ইসলামের পলিসি সামিটের খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ। গুলশান কার্যালয়ে ডেনমার্ক ও সুইডেনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিএনপি সরকার গঠন করলে উন্নয়ন পরিকল্পনা কেমন হবে এ নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সব মিলিয়ে গতকাল সোমবার 9 জন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় উঠে আসে বিএনপির ভবিষ্যৎ, বিদেশনীতি, 31 দফা রূপরেখা, নির্বাচনী পরিবেশ এবং রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যে সুযোগ বা সময়, তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। ইনশাল্লাহ আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে। কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে, জুলাই আগস্টে যেভাবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এই সরকার, অন্তর্বর্তী সরকার বিপ্লবোত্তর পরিবেশে দায়িত্ব নেয়ার পরে অঙ্গীকার করেছিলেন জুলাই আগস্টে যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার সঠিক এবং সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করবেন। সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং এই বিচার। সেটা সমাপ্ত হয়েছে, রায়ের পর্যায়ে আছে, রায় হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সুতরাং ভবিষ্যতে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈরশাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। আজকে এখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন,
তারা প্রতিনিয়ত বিচার দেখার জন্য অপেক্ষা করেন। আমরা হয়তো একটা নিউজ জানার জন্য বাসায় ফেরত যাব, কিন্তু এই শহীদের স্বজনেরা তারা এক বুক হাহাকার এবং হতাশা নিয়ে সবসময় প্রতিদিন বাসায় ফেরেন, শূন্যতা নিয়ে বাসায় ফেরেন। এই শূন্যতার একটা অন্তত উপশম হবে যেদিন এই অপরাধীদের একটা ন্যূনতম বিচার এই জাতি দেখতে পাবে। ইনশাল্লাহ সেটার দ্বার প্রান্তে আমরা আছি। 26শে জানুয়ারি এই রায়টা ঘোষিত হবে। আমরা বলেছি আমাদের আর্গুমেন্টের মাধ্যমে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, অন্যান্য যাবতীয় এভিডেন্স, লাইভ উইটনেস সব কিছু মিলিয়ে আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আর এরপরে বাকিটা তো আদালত নির্ধারণ করবেন। এটা আদালত তার ন্যায় বিচার, বিজ্ঞতা, তার আইনের জ্ঞান সব কিছু প্রয়োগ করে, ন্যায়পরায়ণতা প্রয়োগ করে তারা রায় দেবেন, সেটা তাদের সম্পূর্ণ এখতিয়ারের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরুর আগে চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে জয় পরাজয় নিয়ে। এবার হার জিতের ক্ষেত্রে নির্ধারক হতে পারে নারী ভোটাররা। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাই বেশি, তাই নারী ভোটারদের মন জোগাতে বিশেষ কিছু প্রত্যাশা এই অঞ্চলের ভোটারদের। তবে সবার আগে নারীর আত্মমর্যাদার নিশ্চয়তা সহ সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান এই অঞ্চলের ভোটাররা। মুজাহিদ আল মুন্নার তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। 3 উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার সংসদীয় আসন 2টি। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও গৃহপালিত পশু পাখি পালন করে স্বাবলম্বী এ অঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়া কমাতে ও আইটি সেক্টর সহ শিক্ষিত নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এই জেলা। পুরো জাতির উন্নতির জন্য আমরা নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে নারীর প্রকৃত শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে যে মেয়েরা করছে কাজ, সেটা এগাই দিতে হবে। আমরা নারী হিসাবে মূল্যায়ন পাই, কোনো পুরুষ নারী হিসাবে না, মানুষ হিসাবে যেন মূল্যায়ন পাই। শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসা করছে নারীরা। এদের সকলেই চায় আত্মমর্যাদা, সমাজে তাদের অবস্থান, ব্যবসা চলার ক্ষেত্রে চায় নিরাপত্তা। মেহেরপুরের নারী কর্মসংস্থান সবচেয়ে কম, কিন্তু এদিক থেকে দেখতে গেলে আমরা যদি নারী কর্মসংস্থান গড়ে তুলতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক হবে বাংলাদেশের অর্থনীতিতে। নতুন যে সরকার আসছে তারা যেন আইটি সেক্টরটা ডেভেলপ করে এবং আমরা যেন বাইরের কাছ থেকে কাজ নিয়ে ঘরে বসে কাজ করতে পারি। সামনে যে সরকার আসবে তারা যেন নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন না হয়ে আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে এসে আমরা যাতে একটা উদ্যোক্তা হতে পারি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় মোট ভোটার 5,87,620 জন, যার মধ্যে 2টি আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। এবারে নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা। যে সরকারি আসুক না কেন, আমরা চাই একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। বাড়ির গৃহিণীদের দক্ষ হিসেবে গড়ে তুললে ও নারী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেহেরপুর, এমনটাই বলছেন নতুন ভোটাররা। এখন মেহেরপুর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তার ময়নাতদন্ত চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 10:30টায় তার মরদেহ নিয়ে আসেন র্যাব সদস্যরা। র্যাব জানায় মোতালেব হোসেন অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসীদের হামলা ও গুলিতে নিহত হন। অন্তত 4 থেকে 500 সদস্যের সংঘবদ্ধ সন্ত্রাসী দল এই হামলা চালায়। আহত 3 জন র্যাব সদস্য চট্টগ্রামে সিএমএইচে চিকিৎসাধীন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা। নিহত র্যাব কর্মকর্তার বাড়ি কুমিল্লায়। তিনি বিজিবির সদস্য হলেও গেল 4 বছর ধরে র্যাব 7-এ দায়িত্ব পালন করছিলেন। ময়নাতদন্ত শেষে প্রথম জানাজা র্যাব 7 কার্যালয়ে, দ্বিতীয় জানাজা নিজ বাড়ি কুমিল্লায় হবে। আমরা সবাই খুব মর্মাহত এবং আমাদের জন্য এটা খুব খারাপ লাগতেছে। এখান থেকে কার্যক্রম শেষে আমরা আমাদের ব্যাটালিয়নে নিয়ে যাব। ব্যাটালিয়নে নিয়ে যাওয়ার পরে ওনার জানাজা হবে। জানাজা হওয়ার পরে ওনার দেশের বাড়িতে পাঠাবো। পরবর্তী কার্যক্রম দেশের বাড়িতে যাওয়ার পরে হবে। নির্বাচন ঘনিয়ে আসলে উদ্ধারের অপেক্ষায় নরসিংদী কারাগার থেকে লুট হওয়া 5,000-এরও বেশি গুলি, কার্তুজ এবং 27টি অস্ত্র।
অপরদিকে প্রায় খুন ও সহিংসতার ঘটনা ঘটছে এই জেলায়। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব অস্ত্র ও গুলি, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম, ছবি তুলেছেন কাউসার আহমেদ। খুন ও সহিংসতার জনপদ হিসেবে পরিচিত নরসিংদী। ইতিমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল, এসেছে নতুন বছর। অপরদিকে নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া সবগুলো অস্ত্র এবং গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে 24 সালের 19 জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। সেই সময় পালিয়ে যায় কারাগারে থাকা 826 কয়েদি। এছাড়া কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় 85টি অস্ত্র ও 8000-এরও বেশি গুলি ও কার্তুজ। এরপর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় 700 পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে এখনও উদ্ধার হয়নি 5000 রাউন্ডের বেশি কার্তুজ ও গুলি। লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে বিগত 1.5 বছরে 58টি উদ্ধার হলেও এখনও খোঁজ নেই 27টি অস্ত্রের। জেলখানার অস্ত্র ছাড়াও বিদেশি নাগরিক এসে নরসিংদীর চরাঞ্চলে অস্ত্র তৈরি করছে বলে দাবি স্থানীয় রাজনীতিবিদদের। আর যারা অস্ত্রের পলিশ করে তারা তো রাজনীতিবিদ না, তাদের কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রকে বা সমাজকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করে তাদের ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য। আমাদের চরাঞ্চলের সহিংসতার জন্য এবং রায়পুরার চরাঞ্চলের সহিংসতার জন্য যে বার্মা থেকে কিছু নাগরিক অস্ত্রগুলি তৈরি করছে। 1.5 বছরেও সবগুলো অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি আছে বলেও অভিযোগ রাজনৈতিক কর্মীদের। প্রশাসন যদি ইচ্ছা করে এমন কোনো জিনিস নাই যা তারা উদ্ধার করতে পারে না। প্রশাসনের ব্যর্থতা বলবো, এবং প্রশাসনের অনিচ্ছা এবং তাদের সদিচ্ছা থাকার অভাবেই অস্ত্রগুলি উদ্ধার হচ্ছে না। কোনো কারণে যদি এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে, তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। এটা হতেই হবে, এই অস্ত্র যেভাবেই হোক প্রশাসনকে উদ্ধার করতেই হবে। হত্যা বেড়ে যাচ্ছে চরাঞ্চলে, আর বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল এখনো এই অস্ত্রগুলি নরসিংদীতে বিদ্যমান, তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। পুলিশ বলছে লুট হওয়া সবগুলো অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার করার আমরা চেষ্টা করতেছি, আর মানুষের হাতে অস্ত্র থাকলে তো এটার একটা প্রভাব তো সমাজে আছেই। তবে আমরা চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বাকি যে অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি, আমাদের অভিযান নিয়মিতভাবে চলতেছে এবং যৌথ অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব। বিগত 1 বছরে জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনের কারণ হিসেবে উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সবাই ভেবেছিল বোধহয় সেই পতাকা শেষ হয়ে গেল, সবাই ভেবেছিল যে বিএনপি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের নেত্রী সেই গৃহবধূ তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন। অনেকে মনে করলো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন এবং তিনি চলে গেছেন তখন বোধহয় ওই পতাকা আবার নিচে চলে যাবে, কিন্তু দেখুন আল্লাহর কি ইচ্ছা, আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদেরই উত্তরসূরি তারেক রহমান সাহেব, তাই না? এই প্রসঙ্গে আমার একটা সত্য ঘটনা বলি আপনাদের। 2002 সালে নির্বাচনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, প্রায় 200 সদস্য ছিল। তো সেই রাষ্ট্রীয় সফরে আপনারা জানেন, রাষ্ট্রীয় সফরে গেলে যারা যান, বিশেষ করে প্রধানমন্ত্রী হলে তাকে সেই দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী স্যালুট দেয়, গার্ড অফ অনার যেটাকে বলে। তো সেটা এত শীত ছিল, এত বরফ পড়ছিল যে বাইরে কোথাও দেওয়া যাচ্ছিল না। তো চীনের একটা বিশাল হল আছে, ওই হলটাকে বলে গ্রেট হল, বিশাল। এটার অত বড় হল কোথাও আছে কিনা আমার জানা নাই। সেই হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত হলো এবং আমরা সেই শীতের মধ্যেই কাঁপতে কাঁপতে সেই হলে গিয়ে পৌঁছালাম। গার্ড অফ অনার ম্যাডামকে দেওয়া হলো। তারপরে প্রধানমন্ত্রীর রেওয়াজ অনুযায়ী আমাদের নেত্রী প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা গিয়েছিলাম সবার সঙ্গী, তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে পরিচয় করিয়ে দিচ্ছেন, হাত নিয়ে যাচ্ছেন।
আমার পরেই ছিল আমানুল্লাহ আমান দাঁড়ানো, তারপরেই আমাদের নেতা তারেক রহমান সাহেব দাঁড়ানো। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি ছিলাম সেখানে। শাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসায় আজ ফের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন বর্তমানে ক্যাম্পাসের কি পরিস্থিতি আর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কি বলছেন? উজ্জ্বল, আমরা সকাল থেকে যখন আসি তখন কিন্তু ক্যাম্পাসটি পুরোপুরি ফাঁকা ছিল, কিন্তু বেলা যত বাড়ছে ততই কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন এবং তাদের যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন শাকসুর দাবিতে। এবং আপনি জানেন যে গতকালকে যে একটি হাইকোর্টে রিটের কারণে স্থগিতাদেশ আসে এবং সেই স্থগিতাদেশকে প্রত্যাখ্যান করেছেন তারা। সেই প্রত্যাখ্যান করে কিন্তু নানা ধরনের কর্মসূচি কালকে আমরা একদম সকাল থেকেই দেখেছিলাম এবং দুপুরে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের যে সড়ক রয়েছে সেই সড়কটি তারা পুরোপুরি বন্ধ করে দেন। পরবর্তীতে তারা প্রবিসিকে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ সময় পর কিন্তু রাতে একটি আলোচনা হয়, সেই আলোচনার বৈঠকের পর আশ্বস্ত হয়ে কিন্তু শিক্ষার্থীরা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেন। কিন্তু আজকে তাদের চোখে মুখে আমরা যে অভিপ্রায় দেখছি সেটি হচ্ছে যে তারা কিন্তু শাকসু আদায় করে ছাড়বেন, এরকম একটি অভিপ্রায় আমরা বিভিন্ন প্যানেলের প্রার্থীদেরকে দেখেছি। এবং তারা কিন্তু একটু আগেও আসলে আলাপ করছিলেন যে আসলে তারা অনেকটা নিজেদের আবেগ নিয়ে গত একটা বছর তারা কষ্ট করেছেন এই শাকসুর জন্য এবং ভোটারদের দ্বারে দ্বারে তারা গিয়েছেন এবং আর্থিকভাবেও তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে তারা জানিয়েছেন। এবং তারা, আমরা একজন প্রার্থীর সাথে কথা বলেছিলাম, উনি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলছেন যে আজকে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনটি হচ্ছে না, এটার জন্য তার জন্য একটা অনেক বড় আসলে কষ্টের কারণ উনি অনেক আর্থিকভাবে, মানসিকভাবে এবং উনি নিজের পড়ালেখা ছেড়েও কিন্তু উনি সেই ভোটের জন্য কাজ করেছেন এবং আজকে সেই ভোটের দিন ছিল কিন্তু রিটাদেশের কারণে কিন্তু সেটি হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সেটি হলো না। এবং এখন আমরা প্রশাসনিক ভবনের সামনের যে চিত্র দেখাচ্ছিলাম সেটি বলা চলে যে হাইকোর্টের রিটাদেশের কে প্রত্যাখ্যান করে তারা কিন্তু শাকসুর দাবিতে কিন্তু তারা এখনও তাদের আন্দোলনটা চালাচ্ছেন এবং তারা বলছেন যে যেভাবেই হোক, যে কোনো উপায়ে হোক সেই শাকসুটি তারা আদায় করে ছাড়বেন, আর তা না হলে কমপ্লিট শাটডাউন হয়তো বা অন্য কোনো বড় কর্মসূচি তারা হাতে নেবেন। তো উজ্জ্বল, এই ছিল আসলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সন্দীপন শুভ জানাচ্ছিলেন বিস্তারিত। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে এবার গ্রিনল্যান্ডের পিটুফিক ঘাঁটিতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এক্সপার্টসে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত কানাডা, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এই বিমান মোতায়েনের কথা বলা হলেও চলমান উত্তেজনার জেরে মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলে বাধা দেয়া ইউরোপীয় দেশগুলোর উপর সম্পূরক শুল্ক আরোপ করা হবে। যদিও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। অন্যদিকে এই দ্বৈরথের মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। আগামী 21 জানুয়ারি সেখানে ভাষণ দেবেন ট্রাম্প। এছাড়া দাভোসে গ্রিনল্যান্ড দখল নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ করবে এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা ও চট্টগ্রামের 3 প্রার্থীর রিট। ইসির সীমানাতেই কুমিল্লা 2-এর নির্বাচন। শেষ দিনে এখন পর্যন্ত ঢাকায় 3 জনের মনোনয়ন প্রত্যাহার। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ জামায়াত আমিরের। পলিসি সামিটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। জঙ্গল সলিমপুরে অস্ত্রধারীদের অভয়ারণ্য, সংঘর্ষে প্রায়ই ঘটছে প্রাণহানি। নির্বাচন ঘনিয়ে এলেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুটে 27টি অস্ত্র। পেছালো জুলাইয়ে চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলার রায়। নতুন তারিখ 26 জানুয়ারি। 8 আসামির মধ্যে সাবেক বিএমপি কমিশনার সহ 4 জনই পলাতক। চলমান উত্তেজনার মাঝেই গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুঁশিয়ারি ডেনমার্কের। বাধা দিলেই সম্পূরক শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের।
আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।